ট্রাভেল অ্যালাউন্সের ক্ষেত্রে ইফ ইট ইজ ফর অফিসিয়াল পারপাস, যদি ট্রাভেল ইজ ফর দ্য অফিসিয়াল পারপাস দেন ফুল অ্যামাউন্ট উইল বি এক্সেম্পটেড। কোনো কিছুই ইট উইল নট বি অ্যাডেড উইথ দ্য ট্যাক্স পারপাস। ট্যাক্স পারপাসে কোনো কিছুই অ্যাড হবে না যদি এটা অফিসিয়াল পারপাসে হয়। অফিসিয়াল পারপাসে আপনি বিদেশ গেলেন, তাহলে সেক্ষেত্রে যে টাকাই আপনাকে দেয়া হোক না কেন, পুরা টাকাটা ট্যাক্স এক্সেম্পটেড, অর্থাৎ আপনার এই ক্ষেত্রে ট্যাক্সের জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। ইজ ইট ক্লিয়ার? যদি অফিসিয়াল পারপাস হয় তাহলে ফুল টাকা, ফুল অ্যামাউন্ট উইল বি এক্সেম্পটেড, নাথিং উইল বি অ্যাডেড উইথ দ্য ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকামের সাথে কোনো কিছু অ্যাড হবে না। ইজ ইট ক্লিয়ার? স্যার ওকে, তারপর হচ্ছে ইফ ইট ইজ ফর পার্সোনাল পারপাস, পার্সোনাল পারপাস হলে দেন ইট উইল বি অ্যাডেড উইথ দ্য টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকামের সাথে এটা অ্যাড হয়ে যাবে। যদি ইট ইজ ফর দ্য পার্সোনাল পারপাসের জন্য হয় তাহলে আমরা এটা আমরা টোটাল অ্যামাউন্টের সাথে ট্যাক্সেবল ইনকামের সাথে আমরা অ্যাড করে দিব। এটাতে একটু কমপ্লেক্সিটি আছে, তো আমরা উইল ডিসকাস ইট হোয়েন ইউ ডু দ্য ম্যাথ। আমরা যখন ম্যাথ করব তখন কোশ্চেন ওয়াইজ আমরা এটা আলোচনা করে দিব। ঠিক আছে, জাস্ট এটাই মনে রাখেন, ইফ ইট ইজ ফর অফিসিয়াল পারপাস দেন full amount will be exempted, but if it is for personal recreational purpose then full amount will be added with the taxable income. I think my point is clear, right? স্যার Okay, for entertainment allowance, for free tea, coffee, beverage, etc. Okay, everything, yeah, it is fully taxable, there will be no exemption. Entertainment বাবদ যদি আপনি কোনো টাকা পান তাহলে এইটার উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে, and there is no exemption. এক্ষেত্রে কোনো এক্সেমশন নাই, কোনো এক্সেমশন আপনি পাবেন না। ক্লিয়ার সবাই? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, for example, a employee got 10,000 taka for entertainment allowance, then full 10,000 taka will be added with the taxable income. Is it clear? Is it clear? স্যার ক্লিয়ার Okay, entertainment allowance full amount will be added. The next one is tea, coffee, beverage, tea, coffee, beverage, everything. So for tea, coffee, beverage and everything, if any amount they got, okay, like if it is in the office premises, যদি office premises হয়, if it is office premises হয় তাহলে then nothing will be added, কোনো কিছুই অ্যাড হবে না, কোনো কিছুই অ্যাড করতে হবে না আপনাকে। বাট ইফ ইট ইজ অফিস প্রিমিসেস এর বাইরে হয় তাহলে কিন্তু ফুল অ্যামাউন্ট উইল বি অ্যাডেড। এই কফি বেভারেজ বাবদ যদি অফিস প্রিমিসে কিছু হয় তাহলে সেটা কিন্তু অ্যাড হবে না, বাট যদি অফিস প্রিমিসেস এর কিছু বাইরে হয়, টি কফি বেভারেজ কিছু দেওয়া হয় তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। সো ক্লিয়ার ইট ইজ রাইট, ফ্রি টি কফি। জি স্যার বুঝতে পারছি Next one is medical allowance. This is very important, so you need to give maximum attention. See, for medical allowance, the rules is 10% of basic salary or 1,20,000 taka per year, whichever is the lower, that will be exempted. If anything exceeded this amount, then it will be added with the total income. ধরেন আপনার ওকে, আপনি দুইটা জিনিস কম্পেয়ার করবেন, one is 10% of the basic salary or 1,20,000 taka fixed, 1,20,000 টাকা ফিক্সড অথবা 10% of the basic salary। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে ইউল কম্পেয়ার করে দেখবেন যে অ্যামাউন্ট কোনটা কম, কোন অ্যামাউন্টটা কম, এই দুইটার মধ্যে যেটা কম দ্যাট উইল বি এক্সেম্পটেড। ওকে, এখন ধরেন ফর এক্সাম্পল ইফ আই গিভ এক্সাম্পল, like his basic salary, yearly basic salary is given 6 lakh taka, yearly basic salary given 6 lakh taka, and they said medical allowance given 60,000 taka, sorry, medical allowance given 70,000 taka, 70,000 টাকা মেডিকেল অ্যালাউন্স হিসেবে দেওয়া হয়েছে ফুল ইয়ারে, এবং বলা হয়েছে হিজ বেসিক স্যালারি ফর দ্য ইয়ার ইজ 6 লাখ টাকা। So 10% of the basic salary is how much? 10% of the basic salary,
60,000 টাকা 60,000, sir. 60,000 taka. So this 60,000 taka you will compare with what? You will compare with 1,20,000 টাকা। 1,20,000 টাকার সাথে আপনি কম্পেয়ার করবেন। 1,20,000 টাকার সাথে আপনি কম্পেয়ার করলে কোনটা কম হয় এটার মধ্যে? 60,000 টাকা 60,000 টাকা is lower amount, কম হচ্ছে 60,000 টাকা। তো 1,20,000 এবং 60,000 এর মধ্যে কম যেটা সেটা হচ্ছে 60,000 টাকা। দ্যাট মিন্স এই অ্যামাউন্ট দ্যাট উইল বি এক্সেম্পটেড, এটা এক্সেম্পটেড হবে। নাও মেডিকেল অ্যালাউন্স ইউ উইল রাইট 70,000 টাকা, আপনি 60,000 টাকা লিখবেন এবং আপনি সেখান থেকে ইউ উইল মাইনাস এক্সেম্পটেড, exemption limit you got 60,000 taka, so you'll deduct 60,000 taka. So after deduction 10,000 taka will be added with the total income. 10,000 taka কি হবে? add হয়ে যাবে, right? জি স্যার Is it clear? So you'll compare with what? 10% of basic salary and or 1,20,000 taka, whichever is the lower, you will compare with that. And then if anything exceeded that amount, then it will be added with the total income. Clear সবাই? clear না পড়া Then next, see illustration, will give a illustration here. Mr. X received 13,000 taka per month as medical allowance. 13,000 টাকা করে পার মান্থে মেডিকেল অ্যালাউন্স পায়, তাহলে what will be the yearly medical allowance? 13,000 into 12, right? জি স্যার 13,000 into 12 করলে কত হয় দেখেন তো? 1,56,000 মেবি। হ্যাঁ 1,56,000 1,56,000, ওকে। নাও আপনি 1,56,000 টাকা you will write as a medical allowance. Now minus you will write exemption. What will be the exemption? His basic salary is 1 lakh taka per month. Okay, so 1 lakh টাকা করে per month হইলে এটা 12 মান্থে কত হবে? 12 মান্থ 1,20,000 12 মান্থে হবে 12 লাখ টাকা। 12 লাখ টাকা 12 lakh. And 10% of 12 lakh will be 1,20,000, right? 20 জি স্যার 1,20,000, 10% of basic salary or 1,20,000 টাকা। 1,20,000 টাকা কিন্তু fixed amount, okay? So 1,20,000 অথবা 1,20,000 টাকা, সরি এখানে 1,20,000 আমরা পাইছি 10% of basic salary, somehow এটা দুইটা অ্যামাউন্টে সেম হয়ে গেছে। 1,20,000 অথবা কি 10% of basic salary, whichever is the lower. তো আমরা দেখলাম যে lower amount is 1,20,000 টাকা, and we know medical allowance is given 1,56,000 taka, so 1,20,000 taka will be deducted from 1,56,000. 1,56,000 টাকা থেকে 1,20,000 টাকা মাইনাস হবে, মাইনাস হবার পরে যেটা থাকবে লাইক কত থাকে 36,000 টাকা থাকে, তাহলে এই 36,000 টাকা আপনি টোটাল ইনকামের সাথে আপনি অ্যাড করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? 36,000 টাকা আপনি টোটাল ইনকামের সাথে অ্যাড করে দিবেন। এক্সামশন বাদ দিয়ে আর যেটা থাকবে সেটা আপনি টোটাল ট্যাক্সেবল ইনকামের সাথে আপনি অ্যাড করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? clear ওকে। আদার বেনিফিট যদি থাকে, লাইক যদি এটা অফিসিয়াল পারপাসে হয়, ইফ ইট ইজ ফর অফিসিয়াল পারপাস দেন ইট উইল বি ফুলি এক্সেম্পটেড। অফিসিয়াল পারপাসে কিছু হইলে এটা ফুলি এক্সেম্পটেড হবে, বাট ইফ ইট ইজ নট ফর অফিসিয়াল পারপাস দেন ইট উইল বি অ্যাডেড উইথ দ্য ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকামের সাথে এটা অ্যাড হবে। সবাই ক্লিয়ার? ওকে, সো আমরা একটু রিভিউ করি প্রথম থেকে।
আচ্ছা, আরেকটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কি আমরা আলোচনা করছি? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড না, প্রভিডেন্ট ফান্ড করা হয়নি আমি। এখানে মেবি এই পয়েন্টটা নাই, আরো দুইটা পয়েন্ট আমরা আলোচনা করবো, পয়েন্ট দুটা নাই। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। সো প্রভিডেন্ট ফান্ড বেসিক্যালি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। একটা হচ্ছে রিকগনাইজড, রিকগনাইজড এবং আনরিকগনাইজড এর অর্থ কি আমরা এখন আলোচনা করব। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড একটা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে আনরিকগনাইজড আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কথাটার অর্থ হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনাদের থেকে আমি এক্সাম্পল হিসেবে ধরেন কে দিচ্ছি, পলাশকে দিচ্ছি, পলাশের এক্সাম্পলটা দিচ্ছি। পলাশ কোন একটা কোম্পানিতে এক্স কোম্পানিতে জব করে, ওকে, এক্স কোম্পানিতে জব করে। তো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে পলাশ প্রভিডেন্ট ফান্ডে তার নিজের ইনকাম থেকে 10,000 টাকা জমা দিবে, আবার এক্স কোম্পানিও পলাশের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিবে। এটাকে বলছি আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুইজনেই কন্ট্রিবিউট করবে, দুজনেই টাকা জমা দিবে যে ফান্ডে, সেটাকে আমরা বলছি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। মানে পলাশ তার নিজের বেতন থেকে প্রতি মাসে সে 10,000 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখবে। তাহলে এমপ্লয়ার অর্থাৎ মালিক অর্থাৎ এক্স কোম্পানি পলাশের হয়ে সেই অ্যাকাউন্টে আবার 10,000 টাকা জমা রাখবে, মানে 20,000 টাকা সে অ্যাকাউন্টে জমা করবে, এবং সেটাকে বলছি আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। দ্যাট ইজ রিকগনাইজড বাই দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার এটাকে রিকগনাইজড করছে, এজন্য এটাকে বলছি আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। ইজ ইট ক্লিয়ার? আর আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে অর্থাৎ পলাশ অনলি তার স্যালারি থেকে 10,000 টাকা জমা দিবে, কিন্তু এমপ্লয়ার কোনো টাকা জমা দিবে না, এটাকে আমরা বলছি আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। কথা ক্লিয়ার? ক্লিয়ার। রিকগনাইজড মানে হচ্ছে এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি both will contribute in provident fund, but unrecognized means only employee will contribute but employer will not contribute. Okay? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এখন যেটা হচ্ছে দেখেন, এমপ্লয়ি যেটা দিচ্ছে ভালো কথা, তার বেসিক স্যালারি অথবা তার ইনকাম থেকে দিচ্ছে, এটা কিন্তু তার জন্য কোনো এক্সট্রা ইনকাম না, ইট ইজ নট এক্সট্রা ইনকাম। বাট এমপ্লয়ার whatever is given by the employer, that is a extra income, এটা কিন্তু একটা এক্সট্রা ইনকাম, so it is taxable income, it will be added with the taxable income. Okay, so আমরা লিখবো employees contribution to recognized provident fund, it will be added with the taxable income. জিনিসটা বোঝা গেছে? আপনারে ধরেন কোনো একজন আপনি কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, আপনি মাসে প্রতি মাসে করে বাৎসরিক আপনি 6 লাখ টাকা বেতন পান। তা আপনি এই 6 লক্ষ টাকা থেকে আপনি প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন, দেয়ার ইজ নো ইস্যু, ট্যাক্সের কোনো ব্যাপার নাই, কোনো কিছু নাই। বাট আপনাকে এমপ্লয়ার এক্সট্রা আরো কিছু টাকা দিচ্ছে আপনার হয়ে, সেটার উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। জিনিসটা বোঝা গেছে? বুঝতে পেরেছেন আমি কি বলছি এখানে? তার বেসিক স্যালারি যেটা, সেটার কোনো ইয়ে দিতে হবে না, এক্সট্রা কোনো। বুঝতে পারি না, আপনি বুঝেন নাই। মানে হচ্ছে আমি যেটা বলছি যে এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করছে, এমপ্লয়ি, জি স্যার, কোম্পানি আমরা তো যেটা ট্যাক্সেবল ইনকামে এমপ্লয়ি মানে হচ্ছে কোম্পানি না, এমপ্লয়ি মানে হচ্ছে যেমন পলাশ যেটা দিচ্ছে তার প্রভিডেন্ট ফান্ডে।
আমরা তো বেসিক স্যালারি ট্যাক্সেবল ইনকাম হিসেবে প্রথমে এটাকে কনসিডার করব, প্রথমে লিখবো বেসিক স্যালারি, ট্যাক্সের জন্য আমরা কনসিডার করলাম। বাট পরবর্তীতে আমরা যদি সেই বেসিক স্যালারি, আমাদের ওই বেতন থেকেই তো আমরা এখন প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা রাখবো, তাই না? হ্যাঁ স্যার। এখন যদি আমরা আমরা যেটা কন্ট্রিবিউট করছি প্রভিডেন্ট ফান্ডে সেটার উপরেও যদি ট্যাক্স আমরা ক্যালকুলেশন করি, তার মানে হচ্ছে আমরা কিন্তু ডাবল ট্যাক্স ডাবল করে ফেলতেছি। এই জন্য আমরা যেটা নিজের টাকা থেকে প্রভিডেন্ট ফান্ডে যেটা জমা দিচ্ছি সেটার উপর আর ট্যাক্সেবল ইনকামে কোনো কিছু অ্যাড হবে না। কিন্তু এমপ্লয়ার অর্থাৎ মালিক পক্ষ যে টাকাটা আপনার হয়ে জমা দিচ্ছে এটা কিন্তু বেসিক স্যালারির বাইরের টাকা, এটা কিন্তু কাইন্ড অফ এ আপনার জন্য ইনকাম, কাইন্ড অফ এ ইনকাম। তো সেই টাকাটা আপনাকে কিন্তু এখন অ্যাড করে দিতে হবে, ট্যাক্সেবল ইনকাম হিসেবে আপনাকে এটা দেখাতে হবে। ওকে, বাট আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যেটা হচ্ছে এমপ্লয়ারের কোনো কিছু নাই, এমপ্লয়ারের কোনো কন্ট্রিবিউশন নাই, তার মানে এখানে কোনো কিছুই আসবে না। বাট ইফ ইট ইজ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তাহলে আপনাদের ট্যাক্সেবল ইনকামে কি অ্যাড করতে হবে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, ইট উইল বি অ্যাডেড উইথ দ্য টোটাল ইনকাম। ইজ ইট ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, তারপরে আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। ইন্টারেস্ট অন recognized provident fund. ওকে, এখানে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে, আমি আগে রুলসটা এক্সপ্লেইন করি দেন আমি একটা এক্সাম্পল দিব, আই থিংক এরপরে আপনারা ক্লিয়ার হবে। দেখেন এখানে রুলসটা কি, রুলসটা হচ্ছে 14.5% of interest on RPF, of interest on recognized provident fund কে আমরা ছোট করে RPF বলতেছি, recognized provident fund, RPF or 1/3 of basic salary, 1/3 of basic salary whichever is less, এই দুটার মধ্যে যেটা কম that will be exempted, এটা exempted হয়ে যাবে। ওকে, আমি একটু এক্সাম্পল দিই, আমি ধরুন মিস্টার এক্স বেসিক স্যালারি ইয়ারলি হচ্ছে ধরেন 3 লক্ষ টাকা। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করেন। মিস্টার এক্স বেসিক স্যালারি ইয়ারলি 3 লাখ টাকা। নাও তারা বলছে যে ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড provident fund 20%, which is 4,000 টাকা। আচ্ছা, সো ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার ম্যাথ, এটা আমাদের ম্যাথে দেওয়া আছে। এখন আমরা এটাকে কিভাবে লিখবো দেখেন, আমরা লিখবো ইন্টারেস্ট অন আরপিএফ, ডিরেক্টলি লিখে দিই ইন্টারেস্ট অন আরপিএফ, আমরা ট্যাক্সেবল ইনকামে ডিরেক্টলি লিখবো 4,000 টাকা। এখন এরপরে এক্সাম্পশন রুলসটা কি হবে দেখেন, এক্সাম্পশন রুলস, এই যে দিস 4,000 টাকা এটা কত পার্সেন্ট দেখেন তো, 4,000 টাকা কত পার্সেন্ট দেখেন, 14.5 না 20%, সরি 20%। 20%। এই 4,000 টাকা কিন্তু 20%, তাই না? তাইলে 4,000 এর 20 দিয়ে ভাগ করেন, তাইলে 1% পাওয়া যাবেন, রাইট? 1% এবার 14.5 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি 14.5% এ কত সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, কি হবে, আমরা
আমরা একটা ইকুয়েশন সাহায্য নিব। কি বলছি বুঝছেন আপনারা? কি করবো আমরা? 4,000 টাকা বলে দিছি, এটা হচ্ছে 20%। তো 20% বলে দিলে আমাদেরকে এটা বের করতে হবে 14.5% কত, এটা আমাদেরকে বের করতে হবে, কারণ আমরা জানি এক্সামশন লিমিট হচ্ছে 14.5% পর্যন্ত। তো আমরা তাহলে 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করলে আমরা 1% পাইতেছি। এটারে মাল্টিপ্লাই করি 14.5 দিয়ে, 14.5 দিয়ে 14.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় দেখেন তো? 300 টাকা। হ্যাঁ, 2900। 2900 or 1/3 অফ বেসিক স্যালারি করলে কত হয়? বেসিক স্যালারি হচ্ছে কত? 3 লাখ। 3 লাখ 1/3 অফ বেসিক স্যালারি হচ্ছে 1 লাখ, তাই না? জি স্যার 1 লাখ। এক্সামশন রুলসটা পরের পেজে নিয়ে যাই। 1 লাখ, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনটা কম? 2900 টাকা কম, রাইট? দুইটা ফিগারের মধ্যে কোন ফিগারটা কম? 2900 টাকা। 2900 টাকাটা কম। তাহলে 2900 টাকাটা আমরা মাইনাস করে ফেলবো। মাইনাস করলে কি আসতেছে দেখেন তো, কত আসে? 2900 টাকা মাইনাস করেন কত হয়? 1100 টাকা, তাই না? ট্যাক্সেবল ইনকাম হিসেবে আপনি এখন এই 1100 টাকা আপনি অ্যাড করে দিবেন। ট্যাক্সেবল ইনকাম হিসেবে আপনি 1100 টাকাটাকে অ্যাড করে দিবেন। বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই দুইটা রুলস আমাদের মানে এই বইতে ছিল না, তো এই দুইটা রুলস আমরা এখান থেকে দেখলাম। আমরা একটু রিভিউ করব। একবার প্রথম থেকে মোটামুটি যা যা আলোচনা করছি এক্সামিনেশন রুলস গুলো একটু রিভিউ করি। একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, এটা যদি আসে তাহলে এখানে আসবে। আমরা ওই মানে এর বাইরে যদি কোনো কিছু থাকে এটা আমরা যখন ম্যাপ করব তখন আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম থেকে আমরা যদি একটু দেখি, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছি? প্রথমে বেসিক স্যালারি। বেসিক স্যালারি আমাদের ম্যাথে হোয়াট এভার ইজ গিভেন ফুল অ্যামাউন্ট উইল বি কাম। ফুল অ্যামাউন্টটা এখানে চলে আসবে। বেসিক স্যালারি যত দেয়া থাকবে ততই ফুল অ্যামাউন্ট আমাদের এখানে লিখে দিব আমরা। ওকে, এখানে কোনো এক্সেমশনের কোনো কিছু নাই, কোনো কিছু মাইনাস করার কোনো কিছু নাই। হোয়াট এভার ইট ইজ, ইট উইল বি অ্যাডেড, ইট উইল বি অ্যাডেড উইথ দ্য ট্যাক্সেবল ইনকাম। তারপর হচ্ছে ডিএনএস অ্যালাউন্স। ডিএনএস অ্যালাউন্স অফ ফুল অ্যামাউন্ট চলে আসবে, ডিএনএস অ্যালাউন্স। ওকে, ডিএনএস অ্যালাউন্স ফুল অ্যামাউন্ট চলে আসবে। ডিএনএস অ্যালাউন্স এর অর্থ হচ্ছে বাংলায় বলা হচ্ছে মর্গ ভাতা, মানে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে এই ধরনের একটা ভাতা দেওয়া হয়, এটাকে বলি আমরা ডিএনএস অ্যালাউন্স। তো ডিএনএস অ্যালাউন্স ফুল অ্যামাউন্ট উইল কাম। বোনাস, like Eid bonus or festival bonus, full amount will come. Commission and fees, any kind of commission or fees, whatever it is, it will full amount will become. Advance salary, again full amount will come. Area salary, if it is not taxed in earlier year, then full amount will come. If it is not taxed in earlier period, then full amount will come. The next one is leave encashment. Leave encashment, again full amount will come. Pension, it is totally tax free. Pension যদি পান তাহলে কিন্তু it is totally tax free, কোনো কিছুই আসবে না। গ্র্যাচুইটি, অ্যামাউন্ট এক্সিডিং 2.5 crore, গ্র্যাচুইটি কোনো কিছুই আসবে না, 2.5 crore এক্সিড করবে না কোনো কিছু। 2.5 কোটি টাকার বেশি হলে এখানে অ্যাড হবে।
2.5 কোটি টাকার নিচেই থাকবে সবকিছু। সো গ্র্যাচুইটিও আসবে না, gratuity is fully exempted. Annuity full amount will come. Annuity, there will be no exemption. Profit in lieu of salary, okay, full amount will come. Profit in addition to salary, okay, profit in addition to salary, salary বাইরে যদি কোনো full amount কোনো profit থাকে, the full amount will come. Education allowance for children, education allowance বাবদ যদি কোনো কিছু দেওয়া হয়, full amount will come. The next one, see employers contribution to RPF. আমরা একটু আগে এই কথাটা আলোচনা করছি, employer contribution, ওকে, এটা কিন্তু আপনার এক্সট্রা ইনফরমেশনে দেয়া থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশনে দেয়া থাকবে, ওকে, ইজ ইট ক্লিয়ার? এক্সট্রা ইনফরমেশনে এটা দেয়া থাকবে এবং কি ফুল অ্যামাউন্টটা এটা চলে আসবে, ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। Yes, sir. Okay, then employers contribution to employees life insurance policy. লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে যদি এমপ্লয়ারের কন্ট্রিবিউশন থাকে তাহলে ইট উইল কাম। মনে হয় না এই টাইপের কোনো কিছু আপনারা দেখবেন, তারপরে আপনারা একটু জেনে রাখেন, এমপ্লয়ার যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে কোনো কিছু কন্ট্রিবিউট করে, দিস ইজ ট্রিটেড অ্যাজ এক্সট্রা ইনকাম, ওকে, অনেকটা ওই যে এর মতো কন্ট্রিবিউশন টু আরপিএফ এর মতো সেম টাইপের লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে যদি এমপ্লয়ার কিছু কন্ট্রিবিউট করে, ইট উইল বি অ্যাডেড। Then entertainment allowance full amount will come. Entertainment allowance full amount will come. There will be no exemption. এক্ষেত্রে কোনো exemption নাই, full amount will come. Then medical allowance, we know the rules, 10% of basic salary or 1,20,000 টাকা, whichever is the lower, that will be exempted. Okay, but আরেকটা rules আছে দেখেন, however the limit for disabled employees 10 লাখ টাকা with some condition. ডিসেবল এমপ্লয়ি হলে 10 লাখ টাকা, এটা এই ধরনের কোনো কিছু আপনারা পাবেন না, পাইলে এটা আমরা অ্যাপ্লাই করব। যদি এমপ্লয়ি ডিসেবল হয় তাহলে মেডিকেল অ্যালাউন্স 10 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পটেড হবে, বাট ইফ ইজ এ মানে সুস্থ মানুষ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে the rules is 10% of basic salary or 1,20,000 টাকা, whichever is the lower, that will be exempted. Okay, medical allowance clear everyone? ক্লিয়ার। Traveling allowance excess over actual expenditure, ওকে, আমরা বলছি অফিসিয়াল পারপাসে যদি হয় ফুলি এক্সেম্পটেড, পার্সোনাল পারপাসে হইলে এক্সেস ওভার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, বাট রিয়েল কেসে যেটা হয় এরকম তো হয় না, কেউই আসলে অ্যাকচুয়ালটা মানে এভাবে দেখাবে না, সবাই অ্যাকচুয়ালটা সমান সমান দেখায় দিবে। তো এখানে রুলসটা হচ্ছে এক্সেস ওভার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনাকে ট্রাভেল অ্যালাউন্স বাবদ 10,000 টাকা দিল, বাট আপনার অ্যাকচুয়াল কস্ট হলো 8,000 টাকা, তাহলে বাকি 2,000 টাকা অ্যাড হবে, বাট রিয়েল লাইফে এরকম হয় না, ওকে, ম্যাথে আমরা যেটা পাবো সেভাবে আমরা ডিল করব, ওকে, এরকম খুব একটা পাবেন না। দেন স্পেশাল অ্যালাউন্স, নাথিং ইফ গিভেন এন্ড স্পেন্ড ফর অফিসিয়াল পারপাস, অফিসিয়াল পারপাসে হইলে কোনো কিছুই অ্যাড হবে না, ফুলি এক্সেম্পটেড, বাট ইফ ইট ইজ ফর পার্সোনাল পারপাস দেন it will be added, with the taxable income, taxable income এর সাথে অ্যাড হবে। Okay, 19 clear? Next one, house rent allowance. House rent allowance এর ক্ষেত্রে actual allowance less exemption will be 25,000 টাকা per month or fixed 3 lakh টাকা or 50% of basic salary. এভাবে চিন্তা করেন, 50% of basic salary or 3 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম that will be exempted. 50% of basic salary or 3 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম that will be exempted. Is it clear? স্যার 3 লাখ টাকা or 50% of basic salary. Basic salary 50% আপনি হিসাব করবেন, অথবা 3 লাখ টাকা, এই দুটার মধ্যে যেটা কম সেটা আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেন আমরা ওইটাকে এক্সেম্পশন হিসেবে দেখাই দিব, যেটা বেশি থাকবে সেটা আমরা অ্যাড করে দিব। ওকে, ইজ ইট ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। Okay. Next, rent-free accommodation. Rent-free accommodation rent ক্ষেত্রে actual rental value or 25% of the basic salary, whichever is the less. Rent-free accommodation এর ক্ষেত্রে কি actual rental value, আপনি যেটা অ্যাকচুয়ালি পাইছেন, যেটা আপনাকে মানে বাড়ি ভাড়া হিসেবে দেওয়া হয়েছে, যেটা আপনাকে বাড়ি ভাড়া হিসেবে দেওয়া মানে বাড়ি দেওয়া হয়েছে বা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে অফিস থেকে, সেই অ্যাপার্টমেন্টের ভাড়া রেন্ট কত আপনি সেটা দেখবেন, রেন্ট or you'll compare with 25% of basic salary. 25% of basic salary সাথে আপনি কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে দেখবেন যে যেটা কম that will be exempted, সেটা আপনি exemption হিসেবে দেখাবেন। Is it clear? সবাইকে ক্লিয়ার আমরা? জি স্যার ক্লিয়ার। Then accommodation at concessional rate, এই যে আমরা একটু আগে বললাম rental value 25% of basic salary whichever is less, এর বাইরে যদি আপনি কোনো টাকা if you pay any amount as a rent হিসেবে কোনো টাকা পে করেন, তাহলে সেই রেন্টটা এখান থেকে ডিডাক্ট করে দিবেন, মাইনাস করে দিবেন। ওকে, আমরা ম্যাপ করলে তখন আরো ক্লিয়ার হবে। অর্থাৎ ধরেন 25% of basic salary or annual rental value whichever less, এটা থেকে আপনি বের করলেন যে কোনটা অ্যাড হবে, টোটাল ইনকামের সাথে কোনটা যোগ হবে, আর সেটার সাথে রেন্ট যদি যদি কোনো কিছু থাকে, অর্থাৎ আপনি রেন্ট হিসেবে আপনি কোনো কিছু পে করেন, তাহলে আপনি সেটাকে মাইনাস করে দেখাবেন। ওকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার, রাইট? Accommodation at concessional rate, is it clear? জি স্যার ক্লিয়ার। Next 23, conveyance allowance. Conveyance allowance আমরা আলোচনা করি। Conveyance, cash conveyance allowance 30,000 টাকা exempted, up to 30,000 টাকা exempted, 30,000 টাকা পর্যন্ত exempted। ক্যাশ কনভেন্স অ্যালাউন্স কত পর্যন্ত exempted? 30,000 টাকা। 30,000 টাকা পর্যন্ত exempted। And transport or conveyance facility, transport or conveyance facility, the rules is 60,000 টাকা or 5% of basic salary, whichever is the higher, that will be added with the taxable income. যদি আপনাকে অফিস থেকে কার দেয়া হয়, কার বা ট্রান্সপোর্ট দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার রুলসটা হবে কোনো ভ্যালুই দেয়া নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, 5% অফ বেসিক স্যালারি অথবা 60,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা বেশি, যে অ্যামাউন্টটা বেশি, সেটা আপনি ডিরেক্টলি ট্যাক্সেবল ইনকামের সাথে আপনি অ্যাড করে দিবেন। বাট যদি আপনার ক্যাশ কনভেন্স এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি বোথ ইজ গিভেন ইন দ্য সেম ম্যান, দেন ইন দ্যাট কেস ক্যাশ কনভেন্স অ্যালাউন্স 30,000 টাকা উইল নট বি এক্সেম্পটেড। 30,000 টাকা এক্সেম্পশনের কথা আমরা যেটা বলেছি, যে ক্যাশ কনভেন্স অ্যালাউন্স বাবদ আমরা 30,000 টাকা এক্সেম্পশন করে দিব, তো আমরা সেটা কিন্তু এক্সেম্পশন করব না, যদি আমাদের ক্যাশ কনভেন্স এবং কার ফ্যাসিলিটি দুইটাই দেওয়া থাকে, তাহলে আমরা কনভেন্স যেটা হচ্ছে কনভেন্স অ্যালাউন্সের 10,000 টাকা 30,000 টাকা আমরা এক্সেম্পশন করব না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, আপনারা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন? না স্যার, ম্যাথ করতে গেলে আর কি আবার। ওকে, then next one is interest on RPF, আমরা একটু আগে আলোচনা করছি। Actually interest less exempted to extend to 1/3 of salary or 14.5% of interest, whichever is less, এই দুইটার মধ্যে যেটা কম, that will be exempted. That is I already discussed. Free tea, coffee, light beverage in office premises, nothing will be added. Then free dress, telephone, power, cash, water in office, etc. Full amount will be added. Survey allowance, full amount will be added. Compensation, full amount will be added. Allowance received as head of the department, fully tax free if it is spent for official purpose. Official purpose যাই হোক না কেন, it will not be added, but full amount will be added with the taxable income. যদি সেটা পার্সোনাল পারপাসে হয়, অফিসিয়াল পারপাস হলে কিন্তু
এটা টোটালি ট্যাক্স ফ্রি, বাট পার্সোনাল পারপাস হলে কিন্তু ট্যাক্সের সাথে অ্যাড হবে। Overtime full amount will be added. Residence telephone bill, it will be added. Full amount will be added. Okay, is it clear? সবাইকে ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা রিভিউ। তো এইটা